সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা, একই পরিবারের 3 সদস্য সহ মোট 4 জনের মৃত্যু। ব্যাপক হারে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর, একাধিক এলাকা জলের তলায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। কোচবিহারের চিলকিরহাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, একই পরিবারে 3 সদস্য সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন ধনঞ্জয় বর্মন, বয়স 28 বছর, অমিত দাস, বয়স 25 বছর, সঞ্জয় দাস, বয়স 25 বছর, পার্থ দাস, বয়স 24 বছর। তারা সকলেই কোচবিহারের দেওয়ানহাট মোয়ামারি এলাকার বাসিন্দা। জানা যায়, তারা দেওয়ানহাট থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় তাদের গাড়িটি নয়ানজুলিতে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে মোট 5 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মৌমিতা দাস নামে এক যাত্রী গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান। চালক সহ 3 জন আর গাড়ি থেকে বেরোতে পারেনি বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে দেওয়ানহাট মোয়ামারি অঞ্চলে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছিল মানে কি, ওর তো রাত্রিবেলা যাই গাড়ি নিয়ে বাইরে এসে ভাড়া ছিল, বা গাড়িটা আরেকজনকে ভাড়া নিয়ে গেছে। যাওয়ার পরে সেটা বলে রাত্রি ওই 12টা 1টা নাগাদ এইরকম ঘটনা, মানে চালে ড্রাইভিং করতে গিয়ে ওই পুকুরের কোনো খালে ফেলাইছিল আর কি। খালত ফেলাইছে, গাড়িটা ডুবে গেছে। ডোবা অবস্থায় ওরা আর কি 4 জন ছিল, 4 জনই মারা গেছে। প্যাসেঞ্জার ছিল তারা? এখন প্যাসেঞ্জার, সঠিকটা প্যাসেঞ্জারও ছিল, গাড়ির মালিকও ছিল। যে গাড়িটা যার, সে গাড়ির মালিকও ছিল। শোনা যাচ্ছে একজন মহিলা ছিল। মহিলাটা, হ্যাঁ, মহিলাটা যে পিছনের গ্লাসটা বলে ভাঙছে নাকি, কোনো রকমে ভাঙছে। ভাঙার পরে পিছনের গ্লাস দিয়ে মহিলাটা বেরিয়েছে। কি নাম? সবার নামটা জানা নাই। একজনের নাম আছে কাজল বর্মন, আমার ভাইস্তা হয়। কোথায় ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা যেটা শোনা গেছে 7 মাইল থেকে তোমার পশ্চিমে একটু দূরে, মোটামুটি 7 মাইল থেকে 2-3 কিলোমিটার দূরে। সেই স্পটে যদিও আমরা যাই নাই। পরবর্তীতে আমরা সকালবেলা মনে করো 5টার দিকে খবরটা পাইলাম। পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসি। ব্যাপক হারে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের 3টি বুথের প্রায় 5000 মানুষ বর্তমানে জলের তলায়। জলমগ্ন পরিবারগুলির দাবি, বিগত 10 থেকে 12 বছর ধরে তাদের এই করুণ অবস্থা চলছে, কিন্তু তারপরও প্রশাসনের কোনো হেলদোল নেই। প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। পরিবারের শিশু ও গবাদি পশু নিয়ে ব্যাপক সমস্যায় পড়ছেন সকলে। যদিও প্রশাসনের তরফে ত্রিপল ও শুকনো খাবার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের বর্তমানে কেরানিপাড়া, বাসুসুবা ও পূর্ব মাওয়ামারি জলমগ্ন। প্রতিটি বাড়িতেই কম বেশি জল জমেছে, এমনকি জল প্রবেশ করেছে শোবার ঘরেও। তিস্তা নদী থেকে স্থানীয় একটি কালভার্ট হয়েই এলাকায় জল ঢুকে প্লাবিত হচ্ছে। বাসিন্দারা বলছেন, এই দুর্ভোগ 1 দশকেরও বেশি সময় ধরে চলছে। দ্রুত তিস্তা নদীর ধার ঘেঁষে একটি বাঁধ তৈরি করা প্রয়োজন, তাহলেই তিস্তা নদীর জল আর এলাকায় প্রবেশ করতে পারবে না, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। এই সমস্যাটা প্রায় ধরো 12-13 বছর থেকে চলছে। জল ঢুকছে কিসের জল? এটা এই জলটা ধরো এই যে বন্যার জল, এটা আসে। নদী কোন নদীর? এটা তিস্তা নদী। কেন এরকম? আগে তো জল ঢুকতো না। এখন আগে জল ঢুকতো না, ওই যদি একটা বাঁধ ছিল তো, ওই বাঁধটার জন্য জলটা ঢুকে নাই। তিস্তার বাঁধ ছিল? হ্যাঁ, তিস্তার বাঁধ ছিল। এখন কি বাঁধটা ভেঙে গেছে? বাঁধটা ভেঙে গেছে। আচ্ছা, ভাঙার কারণে এই জলটা আমাদের এদিকে এই 12-13 বছর আমরা ভুগতেছি আর কি। এটা কোন এলাকা? এটা বাসিসুবা এলাকা। আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়িতে তো ঘরে ঘরে জল, সব ঘরে। আমরা আস্থার বুড়ে বসবাস করতেছি। সরকার থেকে কিছু দেয়নি? সরকার থেকে দেওয়ার মধ্যে ওই চিরা আছে, একটা চাল দিচ্ছে।
আপনারা এখন কি চান, মানে কি হলে ভালো হয়? আমাদের যদি ওই বানটা হয় আমরা তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। না হলে প্রতি বছর এরকম হবে? তাছাড়া তো প্রতি বছর এরকমই চলছে। বাচ্চা কাচ্চা বা বাড়ির পশুর সমস্যা হচ্ছে? সবারই অসুবিধা, এই রাস্তার উপরে বসবাস। কয়টা বুথ আছে এলাকায়? এইরকম বুথ অন্তত 3টা হবে বুথ। বুথ কত মানুষ মোটামুটি? মানুষ অন্তত 4-5 হাজার হবে। সব জলের জলের উপরে আছে লোক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে দোকান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করল পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার পুরসভার প্রয়াস হলের ঘরে জলপাইগুড়ি শহরের একাধিক ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসে পুর কর্তৃপক্ষ। সাইনবোর্ডের পাশাপাশি ফুটপাত দখল, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ময়দানে নামতে চলেছে পুরসভা। কিছুদিন থেকেই বাংলাভাষীদের ওপরে ভিন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি শহরে বিভিন্ন দোকানের সামনে বাংলা বাদে ইংরাজি সহ বিভিন্ন রাজ্যের ভাষার ব্যানার টানানোর অভিযোগ উঠেছে। অবশেষে পুরসভা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে দোকানের ব্যানার বাংলায় বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। একাংশে স্থায়ী ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান দিচ্ছেন বলেও অভিযোগ। এভাবে দোকান করা যাবে না, সিদ্ধান্ত নিল পুরসভা। মাইকিং করা হবে, ব্যবসায়ীরা সতর্ক না হলে সেই সব দোকান তুলে দেওয়া হবে। পুজোকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় নো এন্ট্রি করা হচ্ছে। 4 চাকা ও টোটো চলাচলের উপর জারি নিষেধাজ্ঞা, জানালেন উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। এই দিনের বৈঠকে পুরপ্রধান পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল সহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে আমরা বসেছিলাম শারদিয়ার প্রাকলগ্নে পৌরসভার কাউন্সিলর বৃন্দকে নিয়ে এবং একই সাথে সমস্ত ব্যবসায়ী সংগঠনের যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের সর্বোচ্চ যারা পদে রয়েছেন তাদেরকে নিয়ে আজকে প্রথম বিষয় হচ্ছে পিতৃপক্ষ অবসান হয়ে মাতৃপক্ষে শুরু হয় মহালয়ার দিন। এবং মহালয়ার দিন থেকে জলপাইগুড়ি পৌরসভা যে 30শে জুন সিদ্ধান্ত নিয়েছিল মাসিক সভায়, আমি প্রস্তাব তুলেছিলাম যে বাংলা ভাষার সমস্ত কমার্শিয়াল এবং সরকারি জায়গায় সাইনবোর্ড লিখতে হবে, মানে বড় করে সব জায়গায় বাংলা থাকবে, তারপর অন্য ভাষা ইংরাজি হিন্দি অন্য ভাষাও থাকতে পারে। সেটা আমরা কার্যকারী করতে চলেছি। 6টা জোনকে শহরে ভাগ করে নিয়ে অন্তত প্রথম দিন মহালয়ার দিন 6টা জায়গাতে, মানে দিনবাজার, মার্চেন্ট রোড, ডিবিসি রোড, কদমতলা, বেগুনটারি থেকে শিরিষতলা, থানা মোড় থেকে একদম আপনার টিকিয়াপাড়া, রায়বস্তি হয়ে রায়কোটপাড়া, এই সমস্ত জায়গায় পান্ডাপাড়া থেকে পান্ডাপাড়া, এই সমস্ত জায়গায় আমরা 6টা থেকে 7টা জোনে ভাগ করে আমরা সেখানে বাংলায় গ্লো সাইনবোর্ড বা সাইনবোর্ড শুরু করব। 31শে ডিসেম্বরের মধ্যে সারা শহরে আমরা চেষ্টা করব 100%, যদি 100% না হয় 80%, 90% আমরা জায়গায় বাংলা সাইনবোর্ড চালু হয়ে যাবে এবং তার তলে ইংরেজি বা হিন্দি থাকতে পারে, এটা এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই ব্যাপারে আজকে আমাদের ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে আমরা চূড়ান্ত সহযোগিতার আশ্বাস পেয়েছি। দ্বিতীয়ত যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে পুজোর সময় আমরা নো পার্কিং করতে চলেছি। একটা হচ্ছে দিনবাজার ব্রিজ থেকে নেমে দিনবাজার বাজারের সামনে কোনো টোটো মোটরসাইকেল কেউ দাঁড়াতে পারবে না। আরেকটা হচ্ছে কদমতলা স্মার্ট বাজার। তৃতীয়ত হচ্ছে যে কোনো ব্যবসায়ী, তার সে মার্চেন্ট রোড হোক, ডিবিসি রোড হোক, কদমতলা হোক, যেখানেই হোক, তার পার্মানেন্ট দোকানের সামনে ফুটপাতে কোনো দোকানদারকে বসালে আমরা মাইকিং করব এবং যদি তারা সেই মাইকিং শুনে যদি তারা মানে তারপরেও দোকানদার বসা, সেক্ষেত্রে আমরা সেটা বাজেয়াপ্ত করতে বাধ্য হব সেই দোকানের মাল। এবং চতুর্থত যে প্লাস্টিক যাতে ব্যবহার না করা হয় সেই জন্য মাইকিং করা হবে এবং তার অভিযানটা পরে হবে কালী পূজা, ছট পূজার পরে। এই সার্বিক আলোচনা ছিল। সমস্ত ব্যবসায়ীদের থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছি। আগামী দিনে আরও কিছু ইস্যু নিয়ে আমরা ব্যবসায়ীদের সাথে বসবো এবং আলোচনা করব। পাশাপাশি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা কি বললেন শুনুন। ভাইস চেয়ারম্যান তো বলেই দিলেন, সব বলেই দিলেন। আমরা ওনার সাথে সহমত যে এটা হওয়া উচিত। আর শহরের কিছু কিছু কাজও সেটা উনি বললেন, কিছু কিছু পুজোর আগে হবে, পুজোর পরে হবে। আর সাইনবোর্ডের ব্যাপারটা 31শে ডিসেম্বরের মধ্যে সবাইকে কমপ্লিট করতে হবে। আপনারা কি বললেন? আমরা সহমত, আমরা করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণ মানুষের ভিড়। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এদিন সাধারণ মানুষ ফর্ম ফিল আপ করে আবেদন জানালেন। পাশাপাশি কোনো অফিসে না গিয়ে বাড়ির পাশেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে ফর্ম ফিল আপ করতে পেরে রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন অনেকেই। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের দোমোহনী 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির করা হয়। আর এই শিবিরে ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করেই সাধারণ মানুষ ভিড় জমান। কোথায় এসেছেন আপনি? এখানে আসছে এই যে পাড়ায় সমাধান, মানে পাড়ায় সমাধান, পাড়ার সমস্যা। সমাধান কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি? ওই বেকার হতো নিয়ে। হ্যাঁ, বেকার বেকার। তাই এখন কি হলো? এখন হচ্ছে, হবে। করে দিল? হ্যাঁ, এই ভালো তো বলতো, ভালোই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এসেছেন আপনি? এই পরিবেশ সঙ্গে ফরম জমা দিতে কোথায়? পাড়ায় সমাধান, দমনি বাজারে পাড়ায় সমাধান। কি কাজ করলেন? এই ফরম জমা দিচ্ছি আমি পরিবেশ সঙ্গে ইয়ে। আগে তো এর জন্য অফিসে যেতে লাগতো, এখন পাড়ায় যেতে ভালো কতটা সুবিধা হলো? ভালো সুবিধা। এখন পাড়ায় অফিসে গেলে তো মনে করো লাইন টাইন ইয়ে টিয়ে ব্যাপার আছে, আর প্রত্যেকটা গ্রামে আলাদা আলাদা দিলে ভালো সুবিধা। কি জানাবা রাজ্য সরকারকে? ভালো, এই যে ঠিক আছে, এইটুকু ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তো আজকে আমাদের দমনি এলাকায় আমাদের দমনি যে আমাদের 1 নং অঞ্চল আছে, সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে। অবশ্য সেটা 2টো থেকে শুরু হয়, তার আগে আমাদের দুয়ারে সরকার হয়। তো সেই জায়গায় আমাদের বিশেষ করে একটা প্রশাসনিক ক্যাম্প, তো সেই জায়গায় আসা হলো সাধারণ মানুষের অনেক রকম ফর্ম ফিল আপ ধরে অন্যান্য কাজে তাদের সঙ্গে দেখা করার, এখানকার আমাদের এই স্থানীয় লোকের সঙ্গে দেখা করবার জন্য এখানে আসা হয়েছে। কি বুঝলেন এসে, কি দেখলেন? প্রথমত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানবদরদী মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি প্রত্যেক মানুষ যেন সহজেই সেই সরকারের সঙ্গে সেই সুযোগগুলো যেন পায়। গোটা রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমানীতে তার নিদর্শন যে আজকে প্রচণ্ড বৃষ্টির সাধারণ মানুষ, আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, ওনারা কেউ এসেছে না আসছে, কারো হয়তো কোনো সার্টিফিকেট গণ্ডগোল আছে তার জন্য আছে। দুয়ারে সরকারে এই কাজগুলো প্রতিনিয়ত হয়, ক্যাম্প আছে। সকাল থেকেই প্রবল বৃষ্টি। জলপাইগুড়িতে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বিঘ্নিত বিশ্বকর্মা পুজোর বাজার। প্রতিমা সাজিয়ে রীতিমতো মাথায় হাত মৃৎশিল্পীদের। ভিড় নেই, ফল ফুলের বাজারও রীতিমতো শুনশান। শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। পাশাপাশি সিকিম এবং ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তা, করলা, জলঢাকা সহ সব নদীর স্তরের। তিস্তার মেখলিগঞ্জ এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। পরিস্থিতির ওপরে নজর রাখছে সেচ দপ্তর। কিন্তু এরই মাঝে হেন অবস্থায় রীতিমতো বড়সড় আশঙ্কায় রয়েছেন মৃৎশিল্পীরা। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদেরও। কি বলছেন তারা, শুনুন। হ্যাঁ, বলছি কি অবস্থা পুজোর? অবস্থা বৃষ্টিতে তো যে প্রতি মাংসি আর অর্ধেক বেচা হবে কিনা সমস্যা করে দিচ্ছি। কেন? কারণ বৃষ্টি, কাস্টমার আসতেছে না। আর সমস্যা প্রতিমাতে এখন তো বনি যাত্রা বনি হয় নাকি, তখন কি হবে সেটা বলাই যাচ্ছে না। এই বৃষ্টির মধ্যে কি সমস্যা হচ্ছে? প্রতিমা সমস্যা যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কাস্টমারও আসছে না, জলে প্রতিমাও ভিজে যাচ্ছে, খুব সমস্যার মুখে আছে। অবস্থা তো খুব খারাপ, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বলা যায় না, দেখা যাক কি হয়। ব্যবসার কি খবর? বনি এখন পর্যন্ত বনি করতে পারিনি, সকালে আসছি। কাস্টমার আসছে না? কাস্টমার আসছে, বলতেছে ঠিক আছে বিকালে আসবো, দেখা যাক। বিকেলে অপেক্ষায় আছে। এখন বৃষ্টির মধ্যে প্রতিমার কি অবস্থা হচ্ছে? এখন বৃষ্টির মধ্যে রাখার জায়গা নাই, এর মধ্যে রাখতে হচ্ছে কষ্ট করে। প্লাস্টিক যেটা মানে ঢাকাতে রাখছি। প্রতিমা ভিজে যাচ্ছে? হ্যাঁ, ভিজতেছে। যেহেতু বৃষ্টি পড়তেছে সেটা হচ্ছে তো ভিজবেই। ভিজলে আবার সেটা রিপেয়ারিং করতে লাগতেছে, আমাদের ডবল খরচা পড়তেছে। কি অবস্থা সকাল থেকে? সকাল থেকে তো দাদা বৃষ্টি, এত টাকা পয়সা দিয়ে মালপত্র নিয়ে আসছি, কোনো লোকজনই নাই, বেচা কেনা নাই। এখন যে কী যে হবে আর কী যে উপায় আছে, কি করা যায়? যে এত টাকা পয়সা দিয়ে মাল আইনে লোকজনই, কাস্টমারই নাই। মুসলধারে বৃষ্টি নেমেছে সকাল থেকে। তো কি এনেছেন? কি এনেছেন? নাই, বিক্রি নাই। হঠাৎ 1-2 জন আসতেছে, কোনো কাস্টমারই নেই বৃষ্টির জন্য। হ্যাঁ, বৃষ্টির জন্য। নাহলে তো এত সময় সকাল থেকে প্রচণ্ড হারে ভিড় করে যায়। পিনাকি শীলের রিপোর্ট।
চুরি হয়ে যাওয়ার সামগ্রী উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ। বাইক, সোনার চেন, মোবাইল ফোন এবং দোকান থেকে চুরি হয়ে যাওয়ার উপর সামগ্রী উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার পুলিশের প্রত্যর্পণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয় ধূপগুড়ি থানার পুলিশ। জানা গেছে, বিগত কয়েক মাস ধরে ধূপগুড়ি থানাতে একাধিক চুরির অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। শহরের এসটিএস ক্লাব সংলগ্ন এলাকা থেকে বাইক চুরি, সিনেমা হল মোড় এলাকা থেকে সোনার চেন চুরি, মাগুরমারি ঝুম্মার পাড় এলাকার সোনার দোকান থেকে রূপোর সামগ্রী চুরির ঘটনা ঘটে। অভিযোগ দায়ের হতেই অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ। কোচবিহার জেলার হলদিবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় বাইক। পাশাপাশি বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে বাকি সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। বর্তমানে অভিযুক্তরা জেলে রয়েছে। এদিন ধূপগুড়ি থানার পুলিশ একটি বাইক, একটি সোনার চেন, রূপোর সামগ্রী এবং 13টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয়। এই গত জুলাই মাসের 13 তারিখ আমার মায়ের গলা থেকে সোনার মালাটা ছিনতাই হয়ে যায়। কোন এলাকা হয়েছিল? 7 নম্বর ওয়ার্ড, সিনেমা হল পাড়া। আচ্ছা, তারপর অভিযোগ জানানোর পর অভিযোগ জানাই থানাতে, এবং ওনারা খুব দ্রুততার সাথে কাজ করে অফিসারেরা। সেই ছিনতাইকারীকে ধরে আজকে আমি আমার মায়ের ছিনতাই হয়েছেন ফেরত পেলাম। পুজোর মুখে এই যে পুলিশের কাছ থেকে যে জিনিসটা ফেরত পেলেন, কি বলবেন? খুবই ভালো লাগছে, এত সহজে পাবো ভাবিনি। আরও খুব খারাপ লেগেছিল আর কি, মার পুরোনো চেন হারিয়ে গেল। তো দুই থানার পুলিশ খুব ভালো কাজ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা, একই পরিবারের 3 সদস্য সহ মোট 4 জনের মৃত্যু। ব্যাপক হারে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর, একাধিক এলাকা জলের তলায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।